জুলাইয়ের পরিবর্তে এপ্রিল থেকে নতুন অর্থ বছর 2028 সালে কার্যকর, মন্ত্রিসভায় অনুমোদন। র্যাবের নাম বদলে করা হচ্ছে এসআরবি। দারাজে বিজ্ঞাপন দিয়ে মাদক সিনথেটিক ক্যানাবিস অয়েল বিক্রি, অর্গানিক তেলের আড়ালে কৃত্রিম গাঁজার তেলের কারবার। ক্রেতা সেজে মেলে কারখানার ঠিকানা, কেমিস্ট গ্রেফতার। দালালের প্রতারণার ফাঁদে নিঃস্ব বহু যুবক, নির্যাতন, কারাভোগ শেষে ঋণের বোঝা মাথায় নিয়ে দেশে ফিরছেন অনেকে। কাঙ্ক্ষিত জনশক্তি রফতানিতে পিছিয়ে রংপুর অঞ্চল। বন্যা, পাহাড় ধস, ঘূর্ণিঝড়ে পিছিয়ে সম্ভাবনার পর্যটন খাত। পর্যটক কমায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। প্রবৃদ্ধি বাড়াতে জলবায়ুর ঝুঁকি মোকাবিলায় ব্যবস্থা নেওয়ার তাগিদ। এবং শেষ হলো ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মেয়াদ। সমঝোতা বাড়াতে চান না ট্রাম্প, তেহরানকে আত্মসমর্পণের আহ্বান। আলোচনায় বিঘ্ন ঘটালে ওমানে বোমা হামলার হুমকি। সময় সংবাদের সঙ্গে আছে আমি মালিহা সুহরওয়ার্দী। অর্থ বছরের সময় পরিবর্তন নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। এপ্রিল থেকে মার্চ হচ্ছে নতুন অর্থ বছর। 2028-29 থেকে নতুন অর্থ বছর অনুযায়ী সরকারের সব কার্যক্রম শুরু করা হবে। এ সংক্রান্ত প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠকে এসব সিদ্ধান্ত অনুমোদন করা হয়। এছাড়া র্যাবের নাম পরিবর্তন করে পুলিশের বিশেষায়িত ইউনিট হিসেবে আসছে এসআরবি বা স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন। এ সংক্রান্ত আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এছাড়া কাঁচামরিচ ও টমেটো আমদানিতে শুল্ক কর অব্যাহতির প্রস্তাবেও সায় দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এবার কৃত্রিম গাঁজার তেলের সন্ধান। সিবিডি অয়েলের মোড়কে রীতিমতো অনলাইনে বিজ্ঞাপন দিয়ে নতুন মাদক সিনথেটিক ক্যানাবিস অয়েল বিক্রি করছিল দারাজ। ক্রেতা সেজে অর্ডারের পর বাড্ডায় কারখানায় অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বিপুল পরিমাণ মাদকসহ কেমিস্ট আনিসুর রহমানকে গ্রেফতার করে সংস্থাটি। বিদেশ থেকে কাঁচামাল এনে অর্গানিক তেল ও সাবান বিক্রির আড়ালে 2 বছর ধরে চলছিল কারবার। বিক্রিতে সহায়তার অভিযোগে মামলা হয়েছে দারাজের ব্যবস্থাপনা পরিচালকের নামেও। মাসুদুর রহমানের রিপোর্ট। সিবিডি অয়েলের মোড়কে রীতিমতো অনলাইনে বিজ্ঞাপন দিয়ে বিক্রি হচ্ছে নতুন মাদক সিনথেটিক ক্যানাবিস অয়েল বা কৃত্রিম গাঁজার তেল। এমন গোয়েন্দা তথ্যে সাইবার পেট্রোলিং শুরু করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা দল। অনলাইন সার্চ দিয়ে দারাজের বিজ্ঞাপনে মেলে সিবিডি অয়েল বিক্রির তথ্য। পরে ক্রেতা সেজে সিবিডি অয়েল অর্ডার করে গোয়েন্দারা। কয়েকদিন পর ডেলিভারি ম্যান সেগুনবাগিচার ঠিকানায় আসলে আটক করা হয় তাকে। এবার ডিএনসির ল্যাবে পরীক্ষায় সন্দেহ সত্যি হয় তেলে মেলে গাঁজার উপাদান টেট্রাহাইড্রোক্যানাবিল বা টিএইচসি। এরপর বাড্ডার সাঁতারকুলে উৎপাদনকারী ইকেবানার ঠিকানায় চালানো হয় অভিযান। রাজধানীর বাড্ডার সাঁতারকুলের একটি ফ্ল্যাটে অভিযানে আসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। এখানে এসে একটি ল্যাবের খোঁজ পায় তারা। সেই ল্যাবে দেশে প্রথমবারের মতো নতুন একটি মাদক সিনথেটিক ক্যানাবিস অয়েলের সন্ধান পায় তারা। এই মাদকটি ভারত থেকে এভাবে গ্যালনে করে আসে। পরবর্তীতে এই বোতলে এবং সেই বোতল থেকে ছোট ছোট এরকম ছোট বোতলে ভরে বিভিন্ন অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হচ্ছে ভয়ঙ্কর এই মাদক। 4 রুমের ফ্ল্যাটে মেলে বিপুল পরিমাণ গাঁজার তেলের কাঁচামাল, সিবিডি অয়েল ও যন্ত্রপাতি। আটক করা হয় কেমিস্ট আনিসুর রহমানকে। আমরা জানি যে সাবানই বানায়, আমরা তো এইগুলো জানি না। এটার ভিতরে যে এরকম এটা ভাষায় প্রকাশ করার মতো না। ডিএনসি বলছে এক সময় জাপান প্রবাসী আনিস মূলত কেমিস্ট। 2007 সাল থেকে বিভিন্ন অর্গানিক সাবান ও তেল বিক্রি করত। 2 বছর ধরে ভারত থেকে গাঁজার তেলের কাঁচামাল এনে এর সঙ্গে সুগন্ধি মিশিয়ে বোতলজাত করে বিক্রি করে আসছিল। প্রকাশ্যে এটা বিক্রি করতো অনলাইনে। কনভারসেশনগুলো আমরা আমাদের নজরদারির আওতায় নিয়ে আসি। গোয়েন্দা নজরদারির মাধ্যমে আসলে আমরা তাদেরকে গ্রেপ্তার করি এবং সে আমাদেরকে প্রাথমিকভাবে জানিয়েছে যে দেশের বাইরে থেকে সেই ম্যাটেরিয়ালটা আসলে নিয়ে এসেছে। তদন্তের মাধ্যমে আরও বিস্তারিত জানতে পারবো যে আসলে এর সাথে আরও কোনো সিন্ডিকেট বা আরও কোনো বড় নেটওয়ার্ক আছে কিনা। আনিসের কম্পিউটারে দেখা যায় সে দারাজের নিবন্ধিত সেলার। তার আইডি থেকে গত 2 বছরে 400-র বেশি বোতল গাঁজার তেল বিক্রি হয়েছে। অভিযান চালানো হয় রাজধানীর মালিবাগের দারাজের ওয়্যার হাউসেও। নতুন এই মাদক বিক্রির নথিপত্র জব্দ করা হয়। মাদক বিক্রিতে সহযোগিতার অভিযোগে সংশোধিত মাদক আইনে প্রথম মামলা করা হয় দারাজের ব্যবস্থাপনা পরিচালকের নামে। অত্যন্ত শক্তিশালী মাদক,
এবং ক শ্রেণীভুক্ত মাদক, এবং এটার ডিস্ট্রিবিউশনে দারাজ হেল্প করছে। অর্থাৎ দারাজকেও আমরা আইনের আওতায় এনেছি। এই নতুন যে সংশোধনী এসেছে, এই সংশোধনী আইনের আওতায় আমরা দারাজকেও এনেছি। অভিযোগের বিষয়ে দারাজের বক্তব্য নিতে বনানী হেড অফিসে সময় সংবাদ দায়িত্বরত কর্মকর্তা ছুটিতে জানিয়ে ঢুকতে দেওয়া হয়নি। পরে ফোনে জানানো হয় এখনো অফিসিয়ালি মামলার বিষয়ে জানেন না তারা। এই রিলেটেড কোনো ইনফরমেশন এখনো আমাদের হাতে পৌঁছায় নাই। যদি পৌঁছায় তাহলে রিলেভেন্ট পিআর এজেন্সি আছে, ইনফরমেশনটা জানাই দিব। দারাজ ছাড়াও আর কোনো প্রতিষ্ঠান অনলাইনে মাদক বিক্রি করছে কিনা সাইবার স্পেসে নজরদারি অব্যাহত রাখার কথা জানিয়েছে ডিএনসি। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ভালো চাকরি, উন্নত জীবন আর উচ্চ বেতনের স্বপ্ন দেখিয়ে দালালদের ফাঁদে আটকা পড়ছেন রংপুর অঞ্চলের বহু অভিবাসী শ্রমিক। প্রতারণার শিকার হয়ে কেউ বিদেশে গিয়ে নির্যাতনের মুখে পড়ছেন, কেউ কারাভোগ করছেন, আবার অনেকেই সর্বস্ব হারিয়ে ফিরছেন দেশে। গবেষকদের মতে বৈধ রিক্রুটিং এজেন্সির সম্প্রসারণ, প্রশিক্ষণ এবং তৃণমূল পর্যায়ে সচেতনতা না বাড়ালে রংপুর অঞ্চল থেকে কাঙ্ক্ষিত জনশক্তি রফতানি সম্ভব হবে না। তারিকুল ইসলামের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। উন্নত জীবনের স্বপ্ন নিয়ে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন জুলাই আন্দোলনের সম্মুখ সারির এই তরুণ। বিদেশে যাওয়ার জন্য সরকারের আর্থিক সহায়তার 2 লাখ এবং প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে 3 লাখ টাকা ঋণও নিয়েছিলেন, কিন্তু দালালের প্রতারণার ফাঁদে পড়ে হারান সবকিছু। এমনকি কয়েক মাস কাটাতে হয় সৌদি কারাগারে। প্রায় 9 লাখ টাকার ঋণের বোঝা মাথায় নিয়ে দেশে ফিরতে হয় তাকে। আমার ইকামা নাই, আমার ব্যাংক কার্ড নাই, আমাকে পুলিশ ধরলে দেশে দিয়ে পাঠাবে। চেক করছিল, পুলিশ ধরে নাই একদিন, কপাল ভালো ছিল। এরপর যখন ধরা পড়ছি তখন তো দেশে আসছি। তো তারপর ওরা আমাকে বলে যে আমাদের কাজ দেওয়ার কথা ছিল, আমরা দিছি, তুমি ওখানে থাকতে পারো নাই। মিথ্যা। মালয়েশিয়া প্রবাসী মানিকের অভিজ্ঞতা আরও ভয়াবহ। বাবু নামে এক দালালের সঙ্গে 5 লাখ টাকার চুক্তিতে ট্যুরিস্ট ভিসায় কম্বোডিয়া যান তিনি। সেখানে পৌঁছে ভিসার কথা বলে আদায় করা হয় আরও 1 লাখ টাকা, কিন্তু চাকরি তো দূরের কথা, শুরু হয় মানসিক নির্যাতন। 7 মাস পর 2 লাখ টাকা খরচ করে সাগর পথে ঝুঁকি নিয়ে চলে যান মালয়েশিয়ায়। আমাকে ওই টুরিস্টে নিয়ে এসে লাওসের খালি স্টিকার মেরে দিচ্ছে আমার পাসপোর্টে। স্টিকার মারার পরে লাওসের বর্ডারে যায় কনভার্ট করে দিবি ভিসা, এটাও করে দেয়। রংপুর কর্মসংস্থান ও জনশক্তি অফিস বলছে, দালালের মাধ্যমে প্রতারণার শিকার হয় এমন অন্তত 15টি করে অভিযোগ প্রতি মাসেই তাদের কাছে জমা পড়ছে। তবে এই কর্মকর্তার দাবি, কেউ যাতে অবৈধ রিক্রুটিং এজেন্সি কিংবা দালালদের মাধ্যমে প্রতারিত না হন সে বিষয়ে নিয়মিত প্রচারণা চালানো হয়। আমরা কিন্তু প্রচার করতেছি, আমরা অনেক গ্রামে যাচ্ছি, অনেক উপজেলা যাচ্ছি, পিটিসিতে আমরা যাচ্ছি, আমরা পিডিও ক্লাসে বলতেছি যে আপনারা বিদেশ যাওয়ার আগে বৈধ পথে যান। বেশি প্রতারিত হচ্ছে যারা তাদের আত্মীয় স্বজন ভিসা দিচ্ছে, এনারাই ভিসা দিয়ে এদের মাধ্যমে বেশি প্রতারিত হচ্ছে। গবেষকদের মতো অভিবাসনের প্রক্রিয়ায় দালাল নির্ভরতা কমাতে বৈধ রিক্রুটিং এজেন্সির সংখ্যা বাড়ানো, বিদেশগামী কর্মীদের দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ এবং জনসচেতনতা বৃদ্ধি জরুরি। বিদ্যমান যেসব জনশক্তি রপ্তানি করবার জন্য যে এজেন্টগুলো আছে, সেই এজেন্টগুলো যথাযথভাবে তাদের প্রক্রিয়াগুলো মেনে চলছে কিনা, কার্যক্রমগুলো পরিচালনা করছে কিনা সেটি তদারকি করা। বিএমইটির তথ্য বলছে, দেশে মোট বৈদেশিক অভিবাসনের মধ্যে রংপুর বিভাগের অবদান মাত্র 1.8% আর মোট এভিডেন্স প্রবাহ 0.69%। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। গাছ জুড়ে দেশি বিদেশি পাখির বাসা। পঞ্চগড়ের নাজিরপাড়ায় প্রতি বছরই বংশ বিস্তারের জন্য ছুটে আসে দেশি বিদেশি নানা প্রজাতির পাখি। এ নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। প্রকৃতি নির্ভর পর্যটনে অপার সম্ভাবনাময় বাংলাদেশ, কিন্তু জলবায়ু পরিবর্তনের প্রভাবে সেই প্রকৃতি এখন হয়ে উঠছে অনিশ্চয়তার নতুন উৎস। কখনো ভয়াবহ বন্যা, কখনো পাহাড় ধস, আবার কখনো ঘূর্ণিঝড় বা অস্বাভাবিক তাপপ্রবাহ। বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের পর্যটন কেন্দ্রগুলো। বিশেষজ্ঞরা বলছেন, সময় মতো কার্যকর পদক্ষেপ না নিলে জলবায়ু সংকটের সবচেয়ে বড় ভুক্তভোগীদের একটি হয়ে উঠতে পারে বাংলাদেশের পর্যটন শিল্প। জিন্নাত আরা, যশোয়া রিপোর্ট। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়ে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে তলিয়ে যায় সড়ক, পাহাড় ধসে বিচ্ছিন্ন হয় যোগাযোগ ব্যবস্থা। কোথাও হোটেল রিসোর্ট খালি, কোথাও আটকে পড়েন পর্যটক। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, নিকট অতীতে এমন পরিস্থিতি দেখেননি তারা। এবছর টানা লাগাতার বৃষ্টির কারণে
আমাদের ব্যবসা বাণিজ্য হচ্ছে অন্য এবারের চাইতে এবারের বৃষ্টিটা একটু ডিফারেন্স। 8-10 দিনের এই টানা বৃষ্টিটার কারণে মনে করেন আমরা তো খুবই ক্ষতিগ্রস্ত। পাহাড়, সমুদ্র, বন কিংবা হাওর, বাংলাদেশের প্রায় সব পর্যটন কেন্দ্রই প্রকৃতি নির্ভর। আর জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়তে থাকা অতিবৃষ্টি, তাপপ্রবাহ, ঘূর্ণিঝড় ও বন্যা এসব গন্তব্যকে আরও ঝুঁকির মুখে ফেলেছে। প্রকৃতির অপরিচিত আচরণে ক্ষতির মুখে পর্যটন খাত। কমছে পর্যটক, ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় ব্যবসায়ী ও সেবা খাত সংশ্লিষ্টরা। গত কিছুদিন আগে বেশ বন্যা হয়ে গেছে বান্দরবনের মধ্যে, আবার পুনরায় বৃষ্টি বাদল শুরু হচ্ছে, সেজন্য পর্যটক তেমন আসতেছেন। বন্যা পাশাপাশি পাহাড় ধস এই সমস্যাগুলোর কারণে অনেক ধরনের একটা এফেক্ট বান্দরবনে পড়েছে পর্যটন স্পটের উপরে। বিশ্বব্যাংক বলছে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা বিশ্বের শীর্ষ দেশগুলোর একটি বাংলাদেশ। সংস্থাটির মতে দেশে তাপপ্রবাহ, বন্যা, খরা ও ঘূর্ণিঝড়ের ঝুঁকি বাড়ছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, উপকূল ক্ষয় এবং চরম আবহাওয়ার ঘটনা ভবিষ্যতে পর্যটন অবকাঠামোর জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে বলে শঙ্কা পরিবেশবিদের। গ্লোবাল ওয়ার্মিং এর কারণে এবং জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় অঞ্চলের যে স্পটগুলো আছে সেগুলো এখন নানা রকমের ঝুঁকির মধ্যে আছে এবং অনেক জায়গায় এই ধরনের ট্যুরিস্ট স্পটগুলো নষ্ট হয়ে যাচ্ছে। অপার সম্ভাবনা থাকা সত্ত্বেও দেশের জিডিপিতে পর্যটন খাতের অবদান বর্তমানে মাত্র 3% মতো। অর্থনীতিবিদের মতে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা না করতে পারলে এই খাতের প্রবৃদ্ধি আরও বাধাগ্রস্ত হতে পারে। আমরা চাই যে আমাদের প্রত্যেকটা জায়গাতে মানে বিশেষ করে যে ইকো সাইট এবং একই সঙ্গে রিলিজিয়াস আর্কিওলজিক্যাল সাইট প্রত্যেকটা জায়গাতেই যেন এরকম আমাদের দেশি বিদেশি বিনিয়োগ হয়। কিন্তু এর জন্য একটা বড় থ্রেট হচ্ছে যে ক্লাইমেট চেঞ্জ। ঝুঁকি বলে কীভাবে মোকাবেলা করা যায়, তো সেটা একটা দিক এবং সেটার জন্য কিন্তু একটা ইন্টারমিনিস্ট্রিয়াল কোঅর্ডিনেশন দরকার। প্রকৃতি বাংলাদেশের পর্যটন খাতকে দুহাত ভরে সাজিয়ে দিয়েছে। বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত, ম্যানগ্রোভ বন, পাহাড়, হাওর কি নেই এখানে? এত উজাড় করে দিয়েও প্রকৃতি হয়তো হতাশ হয়েছে। পরিবেশের উপর দেদারসে চলছে নির্যাতন। বিভিন্ন সময় অস্থিতিশীল পরিস্থিতির কারণে পর্যটক শূন্য হয়েছিল পর্যটন কেন্দ্রগুলো। মরার উপর খাড়ার ঘা হয়ে জলবায়ু পরিবর্তন যেন আরও বড় হুমকি হয়ে উঠতে না পারে, সেজন্য এখনই সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন খাত সংশ্লিষ্টরা। জিনাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর এলিফ্যান্ট রোডে বাটা সিগন্যাল এলাকা থেকে অবিস্ফোরিত 4টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে ফুটপাতে ফেলে রাখা একটি ব্যাগে ককটেলগুলো দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশের বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ককটেলগুলো উদ্ধার করে। প্রত্যক্ষদর্শীদের দাবি, রাতে স্থানীয় কিশোর গ্যাংয়ের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সময় ককটেলগুলো সেখানে ফেলে রাখা হয়। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। রাজধানীতে চালু হচ্ছে নারীদের আলাদা বাস সার্ভিস। এই মুহূর্তে তেজগাঁও বিআরটিসি ডিপোতে আছেন সহকর্মী নাজবুস সালিহি। সরাসরি যাচ্ছি সেখানে। সালিহি, প্রাথমিক পর্যায়ে আজকে 10টি বাস উদ্বোধন করা হবে। পর্যায়ক্রমে চাহিদা অনুসারে এগুলোর আরও সংখ্যা বাড়ানো হবে, এমনটি আসলে জানানো হয়েছে। একটু পরেই সড়ক পরিবহন সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এই নারী আলাদা বাস সার্ভিসের উদ্বোধন করবেন। সেই উপলক্ষে এখানে একটি সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়েছে। বাসগুলো ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে। দেখতে পাচ্ছেন যে সবগুলো আসলে পিঙ্ক কালারের বাস রাজধানীর বিভিন্ন রুটে আজকে উদ্বোধন হচ্ছে এবং 10টি রুটে চলবে। এবং এই বাসগুলো থেকে যেটি আসলে বলা হচ্ছে যে বাসগুলোর কর্মজীবী নারীদের জন্য ঢাকায় চলাচলের জন্য তাদের সহায়ক হবে। এবং এই মোট যে অন্তত 10টি রুটে চলবে প্রাথমিকভাবে রাজধানীর নতুন বাজার, মতিঝিল, তালতলা, ডেমরা স্টাফ কোয়ার্টার, মতিঝিল, মিরপুর 10 থেকে মতিঝিল, মিরপুর 12 থেকে মতিঝিল, আবদুল্লাপুর কোয়ার্টার, জিপিও, মিরপুর, মতিঝিল ও মোহাম্মদপুর সহ রাজধানীর নতুন বেশ কিছু মালিবাগ, রামপুরা, নতুন বাজার, কাকরাইল, পল্টন, গুলিস্তান হয়ে মতিঝিলে পৌঁছাবে। এ হচ্ছে তার রুট। এছাড়াও মিরপুর, মোহাম্মদপুর, ডেমরা ও আবদুল্লাপুর থেকে চলাচলকারী বাসগুলো রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকা যুক্ত করবে। বলা হচ্ছে যে এই বাসের কন্ট্রাক্টর এবং এই বাসের চালক সবগুলো নারী। বিশেষ করে ঢাকায় যে কর্মজীবী নারীদের যে গণপরিবহনের যাতায়াতের যে সংকট রয়েছে তা দূর করার জন্য বর্তমান সরকারের নির্বাচনী একটি ইস্তেহার ছিল নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালু করা। সেই ইস্তেহারের অংশ হিসেবেই বলা হচ্ছে বাস্তবায়ন হচ্ছে প্রাথমিক
প্রাথমিকভাবে। ঢাকায় যে কর্মজীবী নারীরা বিশেষ করে রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত যে অফিস আওয়ার এবং বিভিন্ন রুটে বিভিন্ন সময়ে এগুলো আসলে ট্রিপ করবে। শুক্রবার এবং শনিবার বন্ধ থাকবে হচ্ছে এই আলাদা বাস সার্ভিস, এবং এই সার্ভিসগুলো এর আগেও আসলে ঢাকায় ছিল এবং হচ্ছে বিভিন্ন কারণে বিভিন্ন সময় সেগুলো বন্ধ হয়ে গেছে। এখন নতুন দায়িত্বপ্রাপ্ত যারা তারা বলছে যে বাসগুলো যাতে বন্ধ না হয়, যাতে সেগুলো টেকসইভাবে চলাচল করতে পারে, স্থায়ী হয় এবং সার্ভিস যাতে নারী বান্ধব হয় এবং নারীদের যাতে আসলেই উপকার হয় সে বিষয়টি তারা আসলে মাথায় রেখেই এটার যাতে সাস্টেনেবল হয় সেই বিষয়গুলো মাথায় রেখে সেরকমই তারা ডিজাইন করছেন। বলা হচ্ছে যে প্রথম দিকে 10টি নিয়ে যাত্রা শুরু হচ্ছে, যদি সেটি দেখা যায় যে এটি চাহিদা রয়েছে এবং সফলভাবে পরিচালনা করা সম্ভব হচ্ছে তাহলে আরও সংখ্যা বাড়ানো হবে। এবং আপনি জানেন আজকে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামেও কিন্তু আজকে বেশ কিছু 10টি বাস চট্টগ্রামেও উদ্বোধন করা হচ্ছে। যদি সেখান চট্টগ্রামেও এবং পর্যায়ক্রমে আসলে দেশের প্রতিটি জেলায় এই যেখানে কর্মজীবী নারীদের প্রয়োজন রয়েছে আলাদা বাস সার্ভিসের, সেই সার্ভিস সরকার চালু করবে বলে আসলে জানানো হয়েছে। একটু পরেই এখানে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে এই নারীদের জন্য আলাদা বাস সার্ভিসের উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। এই ছিল আমার কাছে তেজগাঁও বিআরটিসি বাস ডিপো থেকে সর্বশেষ। যুক্ত ছিলাম তেজগাঁও বিআরটিসি বাস ডিপোতে। দুর্ভোগের আরেক নাম এখন রংপুর নগরীর ধাপক্যান্ট রোড। প্রায় 1 বছর আগে নির্মাণ কাজ শুরু হলেও এখনও অর্ধেক কাজ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। ধুলো, কাদা আর খানাখন্দে প্রতিদিনই চরম দুর্ভোগ পোহাচ্ছেন পথচারী সহ স্থানীয়রা। যদিও কর্তৃপক্ষের দাবি দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ হবে। শাকিল মাহমুদের ক্যামেরায় আব্দুর রশিদ জীবনের রিপোর্ট। রংপুর নগরের মূল প্রবেশদ্বার হিসেবে পরিচিত চেকপোস্ট থেকে ডিসির মোড় পর্যন্ত বিস্তৃত ধাপক্যান্ট রোড। সড়কটির দুপাশে রয়েছে সার্কিট হাউস, পুলিশ সুপার ও জেলা প্রশাসকের বাসভবন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ প্রায় 1 ডজন সরকারি বেসরকারি নানা প্রতিষ্ঠান। 2025 সালের নভেম্বরে শুরু হয় সড়কটির নির্মাণ কাজ, যার ব্যয় ধরা হয়েছে প্রায় 10 কোটি টাকা। তবে সড়কটির কাজের ধীরগতির কারণে চরম জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। এই রাস্তাটা দীর্ঘ 1 বছর থেকে এরকম ভাঙিয়ে রাখছে বা খুঁড়ে রাখছে, এটার কোনো ওই মেরামতের কোনো তোয়াক্কাই করে না। যখন রাস্তাটা কনস্ট্রাকশন শুরু হলো তখন আমরা ভাবলাম যে হ্যাঁ এবার রাস্তাটা মনে হয় ভালো হবে, কিন্তু এই রাস্তার কাজ শুরু হতেই 1 বছর পার হয়ে গেল। 1 বছরের মতন ভাঙ্গা, ঠিক মতন গাড়ি ঘোড়া চালানো যাচ্ছে না, ব্রেক ধরা যাচ্ছে না, সবারই ভোগান্তিত হচ্ছে। খুব দ্রুত এটার সমাধান করা উচিত। সিটি কর্তৃপক্ষ বলছে সড়কটির দুদিকে ড্রেন নির্মাণ সহ নানা জটিলতায় কাজে কিছুটা ধীরগতি এসেছে, তবে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার চেষ্টা চলছে। উচ্ছেদ করে তারপরে আবার ড্রেনগুলো করা, তো এখন মোটামুটি কাজটা একটা পর্যায়ে চলে এসছে। আমাদের দেখবেন যে রাস্তার কাছে ড্রেনের কাজ কমপ্লিট হয়ে গেছে। প্রত্যাশা করছি খুব দ্রুত সময়ের মধ্যেই এই কাজটি আমরা সুসম্পন্ন করতে পারব। নগরীর গুরুত্বপূর্ণ এই সড়কটি দিয়ে প্রতিদিন অন্তত 50,000 মানুষ যাতায়াত করে। নগরীর প্রধান এই সড়কটি এখন রীতিমতো দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে নগরবাসীর জন্য। দীর্ঘদিন ধরে চলা নির্মাণ কাজে একদিকে যেমন ব্যাহত হচ্ছে স্বাভাবিক যান চলাচল, অন্যদিকে ধুলো, কাদা আর খানাখন্দে প্রতিদিনই বাড়ছে জনদুর্ভোগ। এখন নগরবাসীর একটাই প্রশ্ন, আর কতদিনে শেষ হবে সড়কটির নির্মাণ কাজ? আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমারের 72টি পয়েন্টে অব্যাহত রয়েছে ভাঙন। এই মুহূর্তে কুড়িগ্রামের যাত্রাপুরে আছেন সহকর্মী বাদশাহ সৈকত। সরাসরি যাচ্ছি তার কাছে। সৈকত, পরপর 4 থেকে 5 দফায় কিন্তু কুড়িগ্রামের উপর দিয়ে প্রবাহিত প্রধান যে 4টি নদ নদী রয়েছে, ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা এবং দুধকুমার, সেই নদ নদীর পানি ওঠানামা অর্থাৎ বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ায় কিন্তু এই নদ নদীর যে 350 কিলোমিটার পার রয়েছে, 2 পার মিলে, সেই পার জুড়ে কিন্তু ভাঙন বিভিন্ন পয়েন্টে দেখা দিয়েছে। এবং যে ভাঙন কবলিত এলাকা যেগুলো রয়েছে, পানি উন্নয়ন বোর্ড শুধুমাত্র গুরুত্বপূর্ণ এলাকায় জিও
ব্যাগ, বালু ভর্তি জিও ব্যাগ ফেলে যে ভাঙন মোকাবেলার চেষ্টা করছে জরুরি ভিত্তিতে, কিন্তু সেই যে জায়গায় ভাঙন রোধের চেষ্টা করেছে তার পাশেই কিন্তু আবার নতুন করে ভাঙন দেখা দিয়েছে। এবং যে বিষয়টি নদী পাড়ের মানুষরা যেটি জানিয়েছেন যে তাদের যে কষ্ট দুঃখ তারা কিন্তু বারবার বলেও কিন্তু এই যে তাদের যে ভাঙন রোধের তাদের বাড়িঘর রক্ষার যে চেষ্টা তারা কিন্তু সেটা করতে পারছেন না। যদি দেখাই যে এখানে যে আমি যে জায়গাটিতে রয়েছে এটি কুড়িগ্রাম সদরের যাত্রাপুর, এখানে যে ভাঙনে একটি পরিবার কিন্তু তার 2টি ঘর সেই ভিটে মাটি থেকে সরিয়ে নিয়েছে, আরও 2টি ঘর রেখেছে অবশিষ্ট রয়েছে, কারণ তাদের যে ঘর বাড়ি এই বাড়ির পাশেই কিন্তু সরিয়ে রাখা হয়েছে তাদের চাল সহ অন্যান্য আসবাবপত্র, তাদের যাওয়ার কোনো জায়গা নেই, যার কারণে এই পরিবারটি কিন্তু অসহায় অবস্থায় পড়ে আছে। এই পরিবারটি যেটি জানিয়েছে যদি সরকার স্থায়ীভাবে বা জরুরিভাবেও যদি মোকাবেলার চেষ্টা করে এই ভাঙন রোধে তাহলে হয়তো তারা এখানে থাকতে পারবে। আর পানি উন্নয়ন বোর্ড যেটি জানিয়েছে যে এই চলতি বর্ষা মৌসুমে প্রায় 72টি পয়েন্টে ভাঙন অব্যাহত রয়েছে, এর মধ্যে 46টি পয়েন্টে তারা জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে রোধের চেষ্টা করছে। এই ছিল কুড়িগ্রামের নদ নদীর ভাঙনের সর্বশেষ। যুক্ত ছিলাম কুড়িগ্রামে। গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদের অন্তত 10টি স্থানে দিন ও রাতে অবৈধভাবে তোলা হচ্ছে বালু। এতে তীব্র ভাঙনে বিলীন হচ্ছে ভিটেমাটি ও ফসলি জমি। ভুক্তভোগীদের অভিযোগ, অবৈধভাবে বালু তোলার প্রতিবাদ করলে হতে হয় হেনস্থার শিকার। সোহেল রানার ছবিতে বিপ্লব ইসলামের রিপোর্ট। নদে একের পর এক ড্রেজার তলদেশ থেকে বালু তুলে করা হচ্ছে বিক্রি। দেখে বালুমহল মনে হলেও নেই প্রশাসনিক বৈধতা। এ চিত্র গাইবান্ধার ফুলছড়ির বালাসীঘাট থেকে সদর উপজেলার কামারজানি পর্যন্ত ব্রহ্মপুত্র নদের প্রায় 20 কিলোমিটার অংশের অন্তত 10টি পয়েন্টে চলছে অবৈধ কর্মযজ্ঞ। স্থানীয়দের অভিযোগ, কয়েকটি প্রভাবশালী চক্র শতাধিক ড্রেজার ও শক্তিশালী পাম্প ব্যবহার করে দিনরাত অবৈধভাবে তুলছে বালু। এতে অনেক স্থানে পরিবর্তন হচ্ছে নদীর গতিপথ, অনেক স্থানে তীব্র হচ্ছে ভাঙন, বিলীন হচ্ছে বসতভিটা ও আবাদি জমি। ভুক্তভোগীদের অভিযোগ, অবৈধভাবে বালু তোলার প্রতিবাদ করলে হতে হয় হেনস্থার শিকার। নদী থেকে বলগেট দিয়ে বীজ তুলিয়ে নদী ভাঙবে লাগছে। বলগেট ওখানে করার কারণে এখন বর্তমানে আরো চাপ করতেছে। এই পাশে বালু তোলার কারণে এটা মুখটা ছুটে গেছে, ছুটে যাওয়ার কারণে এই বাড়িগুলো চাপ খাইতেছে। আর সে বালু তোলার বিরুদ্ধে কথা বলে ওনারা আরো হুমকি ধামকি দিয়ে তাদের পাঠিয়ে দিচ্ছে, উল্টা পাল্টা বলছে যে আমাদের এই করছে সেই করছে, অথচ বালু তোলা বন্ধ করতে পারেনি। অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। সামনে আমাদের অভিযান থাকবে এবং এই ধরনের আইন বহির্ভূত যারা সম্পৃক্ত থাকার বিষয়টা পাওয়া যাবে তাদের বিষয়ে পরবর্তী যে আইনগত যে ব্যবস্থা সেটা আমরা ব্যবস্থা গ্রহণ করব এবং এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করে। জেলার ঘাগট ও করতোয়ার অর্ধশতাধিক এলাকায় এভাবেই প্রকাশ্য বালু তোলা হচ্ছে। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। টানা লোডশেডিংয়ের চরম বিপাকে ঠাকুরগাঁওয়ের খামারিরা। বাড়ছে উচ্চ তাপমাত্রাজনিত কারণে মুরগির মৃত্যু হার। এরই মধ্যে বন্ধ হয়ে গেছে অন্তত 20টি খামার। টানা লোডশেডিংয়ের কারণে নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না খামারের তাপমাত্রা, হাঁসফাঁস অবস্থা মুরগির। লোডশেডিংয়ের কারণে ঠাকুরগাঁয়ের খামারে খামারে উচ্চ তাপমাত্রায় বাড়ছে মুরগির মৃত্যু হার। এরই মধ্যে গত 2 মাসে বন্ধ হয়েছে অন্তত 20টি খামার। উৎপাদন ব্যাহতের সঙ্গে বেকার হয়ে পড়েছেন শ্রমিকরা। ভারী হচ্ছে লোকসানের বোঝা। 12টা থেকে বিকাল 5টা পর্যন্ত মুরগিটা হিট স্ট্রোক করে বেশিরভাগ মারা যায়। আগে এখানে কাজ কাম ভালো হতো আমাদের এই খামারে, এখন কারেন্ট নাই, মুরগির বাচ্চা উঠায় না। লোডশেডিং যদি এভাবে থাকে তাইলে আস্তে আস্তে খামারি হারাই যাবে। খামার বন্ধ থাকলে তো বসে বসে শ্রমিককে বেতন দেওয়া সম্ভব না। এই অবস্থায় খামারিদের পরামর্শ দেওয়ার কথা জানিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। অনলাইনের মাধ্যমে এবং আমাদের যে মিটিং বিভিন্ন জায়গায় সভা সেমিনার মিটিংয়ের মাধ্যমে, উঠান বৈঠকের মাধ্যমে আমরা তাদেরকে প্রাকৃতিকভাবে কিভাবে ভারসাম্য রক্ষা করা যায় এবং তাপটাকে ম্যানেজমেন্ট করা যায় সেই বিষয়গুলো আমরা পরামর্শ দিচ্ছি। ঠাকুরগাঁয়ে ছোট বড় 319টি খামার রয়েছে। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও। রংপুরে আলু সংরক্ষণ ভাড়া নিয়ে মুখোমুখি অবস্থানে আলু চাষী সমিতি ও হিমাগার সংশ্লিষ্টরা। কেজি প্রতি সংরক্ষণ ভাড়া 5 টাকা নির্ধারণের দাবিতে আন্দোলন জোরদারের হুঁশিয়ারি দিয়েছেন চাষিরা। নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট।
মহাসড়কে আলু ঢেলে বিক্ষোভ, জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও, সাদা কাফন পরে অনশন, সবশেষ রংপুর কৃষি বিপণন অধিদপ্তরের সামনে বিক্ষোভ। হিমাগারে আলু সংরক্ষণ ভাড়া কেজি প্রতি 5 টাকা নির্ধারণের দাবিতে এমন ধারাবাহিক কর্মসূচি আলু চাষী সমিতি ও ব্যবসায়ীদের। আলু প্রোডাকশন খরচ হইতেছে 18 থেকে 17 টাকা এবং স্টোর মালিকেরা নিচ্ছে আমাদের কাছ থেকে 60 টাকা। এখনো পর্যন্ত কোনো এই রিপোর্ট কোনো আলুর মুখ দেখে নাই। সারা দেশে আমরা আন্দোলন করব, গাড়ি ঘোড়া সমস্ত বন্ধ থাকবে আমাদের এই ফয়সালা না হওয়া পর্যন্ত। 19 জুলাই রংপুরের হিমাগারগুলোতে আলু সংরক্ষণ ভাড়া নির্ধারণে কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালকের কাছে একটি সুপারিশ পাঠায় জেলা কার্যালয়। সুপারিশে বলা হয়, হিমাগার ভেদে আলু সংরক্ষণের প্রকৃত খরচ কেজি প্রতি 2 টাকা 98 পয়সা থেকে 3 টাকা 97 পয়সা পর্যন্ত। তবে এই হিসেবে জমির মূল্য, স্থাপনা নির্মাণ ব্যয়, ব্যাংক ঋণ ও সুদের খরচ অন্তর্ভুক্ত করা হয়নি। কৃষকদের যা চাওয়া, যেটা যে কোল্ড স্টোরেজ ভাড়া কম হোক বা 5 টাকা হোক, এইরকম এই ব্যাপারে যাতে একটা সুন্দর ডিসিশন আসে দ্রুত, এই ব্যাপারে আমরা যোগাযোগ করতেছি। অন্যদিকে আলু চাষী ও ব্যবসায়ীদের দাবির বিরোধিতা করে রোববার রাতে সংবাদ সম্মেলন করেছে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। ভাড়া নির্ধারণে কৃষক ও আলু চাষীদের অন্তর্ভুক্ত করার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন চেম্বার নেতারা। বাণিজ্য মন্ত্রণালয়ের অনুরূপ হিমাগারে আলু সংরক্ষণের ক্ষেত্রেও সরকার তথা কৃষি মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাবৃন্দ, হিমাগার মালিকগণ, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সহ সংশ্লিষ্ট আর্থিক বিষয়ে বিশেষজ্ঞগণের সমন্বয়ে হিমাগারে আলু সংরক্ষণের নিমিত্তে কেজি প্রতি ভাড়া নির্ধারণ করা যথাযথ হবে। বর্তমানে রংপুরের হিমাগারগুলোতে আলু সংরক্ষণ ভাড়া কেজি প্রতি 6 টাকা 75 পয়সা। নাজমুল ইসলাম নিশাদ, সময় সংবাদ, রংপুর। শেষ হলো ইরান যুক্তরাষ্ট্র সমঝোতার মেয়াদ। সমঝোতা আর বাড়াতে চান না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি ইরানকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন ট্রাম্প। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ থামাতে পাকিস্তানের মধ্যস্থতায় জুনে স্বাক্ষরিত 60 দিনের সমঝোতার মেয়াদ শেষ হচ্ছে কোনো চূড়ান্ত চুক্তি ছাড়াই। সমঝোতাটির লক্ষ্য ছিল সামরিক সংঘাত বন্ধ করে বৃহত্তর শান্তি চুক্তির জন্য আলোচনা চালানো, কিন্তু নির্ধারিত সময় শেষ হওয়ার মুখে ট্রাম্প স্পষ্ট করে বলেছেন তিনি এই সমঝোতার মেয়াদ বাড়াতে চান না। আইআরজিসির সঙ্গে সরাসরি গোপন যোগাযোগের দাবি করেছেন ট্রাম্প, তবে ইরানের রেভলিউশনারি গার্ড তা সরাসরি প্রত্যাখ্যান করেছে। এর মধ্যে ইরানের সামরিক অবস্থান বদলের ইঙ্গিত মিলেছে। আইআরজিসির সিনিয়র কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদুল্লাহ জাভানি বলেছেন, তেহরানের প্রতিরক্ষামূলক অবস্থান প্রয়োজনে আক্রমণাত্মক রূপ নিতে পারে। পাশাপাশি সর্বোচ্চ প্রতিরোধের নীতির কথা বলছেন ইরানি কর্মকর্তারা। এদিকে সমঝোতার মেয়াদ শেষ হওয়ার দিনই ইরানকে সরাসরি আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি তেহরানকে সাদা পতাকা তুলে আত্মসমর্পণ করতে আহ্বান জানান। একই সঙ্গে ইরানের সঙ্গে আলোচনায় বাধা হয়ে দাঁড়ালে মিত্র ওমানে বোমা হামলার হুমকি দিয়েছেন তিনি। বলেন, ওমান যদি তার প্রশাসনের ইরান আলোচনায় বাধা দেয় তাহলে দেশটিতে হামলা চালানো হবে। তবে কী ধরনের কর্মকাণ্ডকে তিনি বাধা হিসেবে দেখছেন তা স্পষ্ট করে জানাননি। এমন পরিস্থিতিতে হরমুজে নিরাপদ নৌ চলাচলের পথ বের করতে ইরান ও ওমানের আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতির দাবি করা হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, দুই দেশ নতুন সামুদ্রিক রুটের মানচিত্রে একমত হয়েছে। এখন ওই মানচিত্রের সঙ্গে একটি যৌথ বিবৃতি চূড়ান্ত করার কাজ চলছে। নাসরিন রুমি, সময় সংবাদ। ভারতে 24 দিনের আন্দোলনের পর শিক্ষার্থীদের বড় দাবি মেনে নিল ঝাড়খণ্ড সরকার। 2014 সাল থেকে সব নিয়োগ পরীক্ষা ও নিয়োগ প্রক্রিয়ার অনিয়ম তদন্তের ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। তবে সিবিআই তদন্তের দাবি পূরণ না হওয়ায় আন্দোলন পুরোপুরি থামছে না বলে জানা গেছে। দীর্ঘ 24 দিনের আন্দোলনের পর অবশেষে বড় সিদ্ধান্ত নিয়েছে ভারতের ঝাড়খণ্ড সরকার। বাতিল করা হয়েছে সরকারি চাকরির জন্য নেওয়া সব পরীক্ষা ও নিয়োগ প্রক্রিয়া। এর আওতায় পড়ছে ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন, জেপিএসসি এবং জেএসএসসি সিজিএল পরীক্ষাও। 2014 সাল থেকে এখন পর্যন্ত পরীক্ষায় হওয়া ছোট বড় সব অনিয়ম তদন্তের ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। শিক্ষার্থীদের আন্দোলনের অন্যতম প্রধান দাবি ছিল 2024 সালে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠা জেএসএসসি সিজিএল পরীক্ষা বাতিল। পাশাপাশি নিয়োগ প্রক্রিয়া অনিয়মের অভিযোগ তদন্তে সিবিআইকে দায়িত্ব দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন তারা। সরকার অবশ্য সিবিআই এর পরিবর্তে সিআইডি তদন্তের ঘোষণা দিয়েছে। একই সঙ্গে নিয়োগ পরীক্ষা সংস্কারে একটি কমিটিও গঠন করা হয়। সরকারের সিদ্ধান্তের পরও আন্দোলন পুরোপুরি প্রত্যাহার করেননি শিক্ষার্থীরা।
ছাত্রনেতা রবীন্দ্র পাসওয়ান জানিয়েছেন, সিবিআই তদন্তের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। তবে সরকারের পদক্ষেপকে বড় জয় হিসেবে দেখছেন তারা। অন্যদিকে হাসপাতালে চিকিৎসাধীন ছাত্রনেতা দেবেন্দ্রনাথ মাহাতো মন্ত্রী ও বিধায়কদের সঙ্গে সাক্ষাতের পর সোমবার রাতে অনশন ভেঙেছেন। অনশন প্রত্যাহারের পর মাহাতো বলেন, শুধু তদন্ত নয়, এমন একটি ব্যবস্থা চান তারা যাতে ভবিষ্যতে প্রশ্নপত্র ফাঁস বা নিয়োগ পরীক্ষায় অনিয়মের সুযোগ না থাকে। এর আগে কংগ্রেস নেতা রাহুল গান্ধীও মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে চিঠি দিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার আহ্বান জানিয়েছিলেন। সরকারের নতুন সিদ্ধান্তে তাৎক্ষণিক উত্তেজনা কিছুটা কমলেও সিবিআই তদন্তের দাবি ঘিরে ঝাড়খণ্ডে শিক্ষার্থী আন্দোলনের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। নাদিম মারজান, সময় সংবাদ। ঘরোয়া ফুটবলের আসন্ন মৌসুমে অনুষ্ঠিত হচ্ছে না চ্যালেঞ্জ কাপ। বসুন্ধরা কিংস ও ঢাকা আবাহনী ফিফা নিষেধাজ্ঞা না উঠাতে পারায় এমন সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন। এদিকে 3 ক্লাবকে ফিফা থেকে নিষেধাজ্ঞা ওঠানোর ডেডলাইন আর বাড়াচ্ছে না বাফুফে। আসিয়ান কাপ খেলা নিয়ে ফিফার কাছ থেকে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত পায়নি ফেডারেশন। আসন্ন মৌসুমে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল যথাসময়ে বাংলাদেশ ফুটবল লীগ মাঠে গড়ানোর পাশাপাশি ফেডারেশন কাপ ও চ্যালেঞ্জ কাপ আয়োজন। আগামী 21 আগস্ট চ্যালেঞ্জ কাপ দিয়ে মৌসুম শুরু হওয়ার কথা থাকলেও লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানার আপ ঢাকা আবাহনী এখনও ক্লাব লাইসেন্স করাতে না পারায় এক ম্যাচের শিরোপা নির্ধারণী খেলাটি আর আয়োজন করছে না বাফুফে। তবে চ্যালেঞ্জ লিগ আয়োজন করতে না পারলেও পূর্ব নির্ধারিত সময়ে অর্থাৎ 25 আগস্ট ফেডারেশন কাপ ও 28 আগস্ট বাংলাদেশ ফুটবল লিগ আয়োজন করতে যাচ্ছে ফেডারেশন। 3 ক্লাবকে ফিফা থেকে নিষেধাজ্ঞা উঠানোর ডেডলাইন আর বাড়াচ্ছে না বাফুফে। 19 আগস্ট নির্ধারিত হবে লিগে বসুন্ধরা কিংস ও ঢাকা আবাহনীর ভবিষ্যৎ। ট্রেডিশনাল যে চ্যালেঞ্জ কাপটা আমাদের সিজনে আগে আমরা করতাম, সেই চ্যালেঞ্জ কাপটা এবার আর হচ্ছে না। আমরা সেই চ্যালেঞ্জ কাপটা হয়তো অন্য একটা নামে ইভেন্টটা হবে, বাট অন্য নামে অন্য তারিখে হবে। আমরা কিছু সময় দিয়েছিলাম এই টিমগুলোকে প্রপারলি রেজিস্টার করে প্লেয়ার রেজিস্ট্রেশন করার জন্য। সেই ডেটটা এখনও 19 পর্যন্ত আছে অ্যান্ড সেখানে কোনো চেঞ্জ আসছে না। আমরা যেভাবে আমাদের ক্যালেন্ডারটা দিয়েছি যে অগস্টের শেষ থেকে আমরা ফেডারেশন কাপ এবং লিগ শুরু করতে চাচ্ছি, এখনও পর্যন্ত 13টা টিমকে ধরে রেখেছি, বাট 19 তারিখের পরে অফকোর্স আমরা ফাইনাল টিম জানতে পারবো। সেই তারিখটা বদলাচ্ছে না, খেলার তারিখটাও কিন্তু আমরা বদলাতে এখনও চাচ্ছি না। এদিকে আসিয়ান কাপে বাংলাদেশের খেলা নিয়ে এখনো রয়ে গেছে ধোঁয়াশা। দক্ষিণ পূর্ব এশিয়ার এই টুর্নামেন্ট খেলতে বাফুফেকে চিঠি পাঠালেও এখনো চূড়ান্তভাবে বাংলাদেশের নাম ঘোষণা করেনি ফিফা। তবে সাফের প্রস্তুতির জন্য সেপ্টেম্বর উইন্ডোকে সর্বোচ্চ কাজে লাগানোর আশ্বাস দিয়েছেন বাফুফে বস। ফিফা যখন অফিসিয়ালি বাংলাদেশকে রেকগনাইজ করবে অ্যাজ আ পার্টিসিপেন্ট ইন দি আপকামিং আসিয়ান সিরিজ, তখন আমি এটা নিয়ে একটা বক্তব্য রাখতে পারবো, যেটা আমাদের সবচেয়ে বেশি হাইয়েস্ট ফুটবলকে ডেভেলপমেন্ট ডিভিডেন্ড দিবে। আমরা সেখানে পার্টিসিপেট করতে চাই। এদিকে বাংলাদেশ ফুটবল লিগের আগামী মৌসুমের জন্য 6টি মাঠ চূড়ান্ত করেছে বাফুফে। ঢাকা জাতীয় স্টেডিয়ামে লিগের ম্যাচ আয়োজন নিয়েও ভাবছে ফেডারেশন। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। গাছ জুড়ে পাখির বাসা, ডালে ডালে আনাগোনা। প্রায় 2 যুগ ধরে প্রতি বছরই বংশ বিস্তারের জন্য পঞ্চগড়ের নাজিরপাড়ায় ছুটে আসে দেশি বিদেশি নানা প্রজাতির পাখি। স্থানীয়দের ভালোবাসা আর নিরাপদ পরিবেশে কয়েক মাস অবস্থান করে ছানাদের নিয়ে আবার ফিরে যায় আপন আবাসে। সোহাগ হায়দারের রিপোর্টে বিস্তারিত। কিচিরমিচির শব্দে ঘুম ভাঙে নাজিরপাড়া এলাকার মানুষের। গাছের ডালে ডালে শত শত পাখির বাসা। কোনো বাসায় সদ্য ফোটা ছানা, আবার কোনো বাসায় ছানাদের পাহারা দেওয়ার সঙ্গে খাবার তুলে দিচ্ছে মা পাখি। শামুকখোল, বক, পানকৌড়ি, রাতচরা, ঘুঘুসহ নানা প্রজাতির পাখির অবাধ বিচরণে পঞ্চগড়ের বোদা পৌরসভার নাজিরপাড়া এলাকা পরিণত হয়েছে প্রাকৃতিক অভয়ারণ্যে। স্থানীয়রা বলছেন, নিরাপদ আশ্রয়ের খোঁজে প্রতি বছর জুন জুলাই মাসে নাজিরপাড়ার শিক্ষক শহীদ গোলাম কিবরিয়া সেলিমের বাড়িসহ আশপাশের গাছে আসতে শুরু করে পাখির দল। ছানাদের বড় করে প্রায় নভেম্বর ডিসেম্বর পর্যন্ত অবস্থান করে নিজ আবাসে ফিরে যায় তারা। পাখির কিচিরমিচির দেখতে প্রতিদিনই জেলার বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন দর্শনার্থীরা। অভয় আশ্রমের মতো এখানে পাখিগুলান নিরাপদে থাকে। 6 মাস থাকে এখানে, বাচ্চা উঠায় আবার এখান থেকে চলে যায়। কাউকে এগুলা পাখি আমরা শিকার করতে দিই না। যে পাখিগুলো এখানে আসে, আমাদের এখানে বাস করতেছে, আমাদের কাছে খুব ভালো লাগতেছে। সকাল বিকাল ডাকে, এই আওয়াজগুলো মানুষের কাছে অনেক ভালো লাগে। এদিকে প্রশাসন বলছে, পাখির নিরাপত্তা স্থানীয়দের নিয়ে জনসচেতনতা বৃদ্ধি করা হচ্ছে। বক জাতীয় যে বড় পাখিগুলো রয়েছে, এরা এখানে বাসা বাঁধে নির্বিঘ্নে। তাদের যে
জীবনাচরণের একটি অংশ, সেটি যেন এখানে কাটাতে পারেন। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও এই পাখিগুলোকে সংরক্ষণ করার জন্য যে বৃক্ষগুলো রয়েছে সেই বৃক্ষগুলো না কাটার জন্য বাসিন্দাদের অনুরোধ জানিয়েছি। প্রায় 2 যুগ ধরে পাখির এই আগমন ঘটছে নাজিরপাড়া এলাকায়। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জুলাইয়ের পরিবর্তে এপ্রিল থেকে নতুন অর্থ বছর 2028 সালে কার্যকর। মন্ত্রিসভায় অনুমোদন, র্যাবের নাম বদলে করা হচ্ছে SRB। দারাজে বিজ্ঞাপন দিয়ে মাদক সিনথেটিক ক্যানাবিস অয়েল বিক্রি, অর্গানিক তেলের আড়ালে কৃত্রিম গাঁজার তেলের কারবার, ক্রেতা সেজে মেলে কারখানার ঠিকানা, কেমিস্ট গ্রেফতার। এবং দালালের প্রতারণার ফাঁদে নিঃস্ব বহু যুবক, নির্যাতন কারাভোগ শেষে ঋণের বোঝা মাথায় নিয়ে দেশে ফিরছেন অনেকে। কাঙ্ক্ষিত জনশক্তি রপ্তানিতে পিছিয়ে রংপুর অঞ্চল। এ ছিল সময় সংবাদে। এরপর এই সময়ের বাণিজ্যের সঙ্গে থাকবেন জিনাতারা যশোয়া। মালিহা, আপনাকে ধন্যবাদ। এ সময়ের বাণিজ্য নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।